করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এবং আজকে ভূত এফএম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরই পাঠানো ইমেল। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম লিসেনার্স, রাকিব রেহান বলছি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটা আমাকে পাঠিয়েছেন মামুন আব্দুল্লাহ ভাই, বাগেরহাটের ফকিরহাট থেকে। তো আমি তার ভাষার মধ্যে ঘটনাটি শেয়ার করতেছি। ঘটনার সময়কাল ছিল 1920 থেকে 1925 সালের মাঝামাঝি কোনো একটি সময়ে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি তার বড় দাদু, নাম গফুর মিয়া, পেশায় ছিলেন একজন মাঝি। তো গফুর মিয়ার আসলে সাহসের কোনো কমতি ছিল না। তিনি রাত বেরাত খেয়া বেড়াপড় করতেন, ভালো মাছও শিকার করতেন। গফুর মিয়া মাঝিও হয়, তার পরিবারে বেশ আসলে অভাব ছিল। অভাব অর্জনের সংসারে তিনি একাই উপার্জনক্ষম ব্যক্তি। গফুর মিয়া একটা সময় সিদ্ধান্ত নেন যে তিনি খেপারের পাশাপাশি রাত্রেবেলা মাছ ধরবেন। তো যেভাবে সেই গাছ পরদিন থেকে জাল নিয়ে তিনি সন্ধ্যা অবধি নৌকা খেপার পার করতেন এবং সন্ধ্যা শেষে গভীর রাত অবধি তিনি নদীতে মাছ শিকার করতেন। তো একদিন তেমন প্রতিদিনকার মতোই তিনি মাছ শিকার করছিলেন আসলে নদীতে। চারিদিকে নিস্তব্ধ পরিবেশ, উপরে চাঁদের আলো। তো এক কথায় জনমানব নিস্তব্ধ একটা পরিবেশ আসলে। তিনি আসলে সেদিন ভাগ্য হয়তো সুপ্রসন্ন ছিল না, তিনি ভালো মাছ পাচ্ছিলেন না। অনেক চেষ্টা করছিলেন, আসলে তিনি ভালো মাছ পাচ্ছিলেন না। তো হঠাৎ তার কানেও নদীর অপর প্রান্ত থেকে একটি আওয়াজ ভেসে আসে, গফুর ভাই, ও গফুর ভাই। তো তিনি বুঝতে পারেন যে নদীর ও প্রান্ত থেকে কেউ তাকে ডাকছেন নদী পারাপারের জন্য। তিনি তাকে অপেক্ষা করতে বলেন এবং জাল গুটিয়ে তিনি তার কাছে যান। মনে মনে ভাবতে থাকেন, আজ মাছও ভালো পেলাম না, একটা লোক পারাপার করতে পারবো, যাক ভালোই হবে। এনাকে পারাপার করেন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তিনি তাকে নিয়ে নদীর এই প্রান্ত থেকে অন্য প্রান্তের উদ্দেশ্যে রওনা দেন। তো কিছুটা পথ আসার পর তিনি তার সঙ্গে কথা বলতে, নদীর নৌকায় যে লোকটা বসেছিল তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। ভাই, কোথা থেকে আসলেন? তো নৌকায় বসে থাকা লোকটা আসলে সাড়া দেয় না। তিনি আবারও ডাকলেন, ভাই, কোথা থেকে আসলেন? আবারও লোকটি সাড়া দেয় না। তো গফুর মিয়া ভেবে নিলেন এটা হয়তো তার সমস্যা, কথাটা কম বলেন। তিনি নৌকার দাঁড় বাইতে থাকেন। কিছু সময় যাওয়ার পর তিনি আসলে খেয়াল করলেন, তিনি তো সচরাচর এই নদীতে খেয়া পারাপার করে থাকেন, তো কতটুকু সময় লাগে বা কত সময় লাগবে সেটা আসলে জানার কথা। তিনি ভাবলেন স্বাভাবিকের যে অনেকক্ষণ দাঁড় বাইছেন, তিনি এখনো মাঝ নদীতে তিনি আসতে পারেননি বা মাঝ নদীতে এসেছেন এমনটা। এবার তার মনে কিছু একটা খটকা লাগে। তিনি লোকটাকে আবার রাখতেন, ভাই, কোথা থেকে আসলেন? এবার নৌকার অপর প্রান্তে বসে থাকা লোকটা তার দিকে মুখ উঁচু করে কথা বলতে শুরু করেন। গফুর মিয়াও যখন মুখ উঁচু করে কথা বলতে যাবেন, তিনি যা দেখলেন সেটা আসলে দেখার কথা ছিল না গফুর মিয়া। তিনি দেখলেন লোকটার দুই হাতে দুটি বাচ্চা, যাদের উচ্চতা ছিল অস্বাভাবিকের চেয়ে অনেক বেশি। চোখ দুটো ছিল গাঢ় লাল। এতক্ষণ আসলে যে কেন সবকিছু উল্টাপাল্টা ঘটছে এটা বুঝতে আর বাকি রইল না গফুর মিয়া। তো তিনি এক হাতে হারিকেন নিয়ে অন্য এক হাত দিয়ে দাঁড় বাইতে থাকতেন এবং মনে মনে যতটুকু সূরা কালাম পারতেন পড়তে থাকলেন। আসলে অপর প্রান্তে, নৌকার এক প্রান্তে গফুর মিয়া, অপর প্রান্তে বসে থাকা লোকটি দুই হাতে যে দুইটি বাচ্চা ছিল তিনি তাদের দিকে আবার খেয়াল করলেন। দেখলেন বাচ্চা দুটি কাঁচা মাছ যেন চিবিয়ে খাচ্ছেন এমনটা। তিনি মনে মনে সূরা কালাম আরো পড়তে থাকলেন এবং একটা সময় দেখা গেল যে বাচ্চা এবং সেই লোকটা দুজনেই পানিতে ঝাঁপ দিয়ে চলে গেল। তিনি কোনো রকম ঘাটে আসলেন, নৌকা ঘাটে বেঁধে বাড়ির উদ্দেশ্যে যাবেন, এমন সময় তিনি জ্ঞান হারালেন। পরদিন সকালে কিছু লোক তাকে নদীর পাড়ে অচেতন অবস্থায় আবিষ্কার করেন এবং তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পর গফুর মিয়া যখন জ্ঞান ফেরে তখন পরিবারের সব লোক জানতে চায় যে ঘটনাটা কি আসলে। তো গফুর মিয়া আসলে সব ঘটনা খুলে বলেন তাদেরকে। কিন্তু সেই সময় আসলে গফুর মিয়ার শরীরে অনেক জ্বর ছিল, প্রচন্ড জ্বর, তার শরীর পুড়ে যাচ্ছে, জ্বর যেন কিছুতেই কমছে না। কিন্তু 2 দিন গেল। তো সবাই যখন বুঝলো এটা অস্বাভাবিক ঘটনা, তো গ্রামের
কবিরাজ হুজুর যতটুকু পারলেন সাধ্যমতো তাদের শরণাপন্ন হলেন এবং একটা সময় গফুর মিয়া সুস্থ হয়ে গেল। তো যে কবিরাজ তাকে ঠিক করে তুলেছিল সে তাকে বলেছিল যে আপনি দিনের বেলায় যা পারবেন করবেন, যতটুকু খেয়া পারাপার করতে পারবেন করবেন, কিন্তু রাতের বেলায় যেন আপনি আর ঘাটে না যান, ওটা খুব খারাপ কিছু ছিল। তো গফুর মিয়া একটা সময় যায় যে সব ভুলে যায় আসলে। তো ভুলে যাওয়ার পর তিনি প্রতিদিনের মতো আবার নদীর খেয়া পারাপার করতে যান এবং সাথে জালটা নিয়ে যান। তো মাছ ধরেন, কোনো সমস্যা হয় না। তো হঠাৎ একদিন তার পাশের বাড়ির নিকট আত্মীয় তাকে বলেন যে দূরে একটি গ্রামে তাকে পৌঁছে দিতে হবে খিয়া দিয়ে, বিনিময়ে তিনি তাকে উচ্চ মূল্য দিবেন। তো তিনি বিকালে তাকে নিয়ে রওনা দেন। আস্তে আস্তে আসলে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নদীর ওপারে যে বাজার ছিল সেখান থেকে তিনি কিছু সদাইপাতি বাজার করে বাড়ির উদ্দেশ্যে খালি নৌকা নিয়ে রওনা দেন। তো হয়তোবা মাঝ নদীতে এসেছেন এমন সময় তিনি খেয়াল করলেন তার নৌকার দুই পাশে দুইটা কি জিনিস যেন স্রোতের উপর দিয়ে লাফাচ্ছে। প্রথমে তিনি মাছ ভাবলেও আসলে মাছ তো একবার লাফানোর কথা, প্রতিনিয়ত লাফাচ্ছে। তিনি আফসা আলোয় হারিকেনটা উঁচু করলেন এবং আফসা আলোয় দেখতে পেলেন সেই রাত্রে সে বাচ্চা দুটি দুই পাশে লাফাচ্ছে। তো এটা দেখার পর আসলে তার শরীরে দম থাকার কথা না, এমন একটা অবস্থা। তিনি আবারও সূরা পড়তে থাকলেন এবং জোরে জোরে দাঁড় বাইতে থাকলেন। তো আসলে তিনি একটা সময় নদীর ওপারে পৌঁছে যান এবং খেয়া ঘাটে বেঁধে তখন দেখেন তিনি সবকিছুই ঠান্ডা, আর কি কোনো কিছু নাই তার আশপাশে বা নদীতে বা খেয়া ঘাটে কোথাও নেই। সে বাচ্চা দুটিকে তিনি আর দেখেন না। তো তিনি মনে মনে ভাবলেন হয়তো আজ তিনি রক্ষা পেয়েছেন। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে, তো তার বাড়ির নদী থেকে তার বাড়ি যাওয়ার পথটা ছিল আসলে ধান ক্ষেতের ভিতর দিয়ে, ধান ক্ষেতের মাছ দিয়ে আলের উপর দিয়ে যেতে হয়। তিনি হাঁটতে থাকলেন এবং মাঝপথে এসেছেন এমন সময় তিনি খেয়াল করলেন যে তার পিছন থেকে কেউ তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে। তো তিনি পিছনে ঘুরে তাকালেন, কাউকেই দেখলেন না। তিনি এটা মনের ভুল ভেবে, হয়তো ভয় পেয়েছেন, মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করলেন। তো তিনি হাঁটতে যাবেন, সামনে যেই পলক ঘুরালেন, চোখের পলক ঘুরায় এসে দেখতে পেলেন তার রাস্তার মাঝখানে সেই বাচ্চা দুটি দাঁড়িয়ে আছে এবং একে অন্যকে বলছে, তুই খাবি না আমি খাবো। এটা দেখার পর আসলে তিনি আরো ভয় পেয়ে যান, সব থেকে বেশি ভয় পান এবং তিনি ভাবলেন এবার তিনি দৌড় দিবেন। কিন্তু আসলে দৌড় দিতে যাবেন এমন অবস্থায় দেখলেন তার পা যেন অবশ হয়ে গেছে, বরফ হয়ে গেছে, নড়তে পারতেছেন না। তিনি মনে মনে আরো সূরা কালাম পড়তে থাকলেন এবং চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে থাকলেন, আল্লাহ আল্লাহ বলে। তো তার কানে আসলে প্রতিনিয়ত সেই কথা তার কানে ভেসে আসছিল যে তুই খাবি না আমি খাবো, তুই খাবি না আমি খাবো, বাচ্চা দুটি বলছে। একটা সময় আল্লাহ হয়তো তার দিকে ফিরে চায়, তিনি নড়াচড়া করতে পারেন। তো তিনি আসলে পিছন দিকে ডান দিকে সামনের দিকে না যেয়ে তিনি ডানে যে ধান ক্ষেত ছিল সেটির মধ্যে দিয়ে দৌড় দেন। একটা সময় তিনি জ্ঞান হারান। 3 দিন পর তিনি যখন জ্ঞান ফেরে তিনি নিজেকে তার বাসায় খাটে আবিষ্কার করেন এবং পরিবারের লোকজন তার পাশে দাঁড়ানো, তিনি সবকিছু তাদেরকে আবার খুলে বলেন। এবং তার শরীরে প্রচন্ড জ্বর ছিল, তার শরীর পুড়ে যাচ্ছিল, কিন্তু এবার অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পর ঠিক হয় না, তার জ্বর কিছুতেই কমে না। যতটুকু সাধ্য ডাক্তার কবিরাজের কাছে যান, কিন্তু তার জ্বর কিছুতেই ঠিক হয় না এবং কিছুদিন পরেই গফুর মিয়া মারা যান। তো এভাবে একটি মৃত্যুর মধ্য দিয়ে আসলে ঘটনাটি শেষ হয়, যেটা আমাকে মামুন আব্দুল্লাহ ভাই বাগেরহাট থেকে পাঠিয়েছেন। ধন্যবাদ তাকে এবং ধন্যবাদ সকল লিসেনারদেরকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রনি মিরপুর থেকে আসছি, মিরপুর 1। জি আজকে যে ঘটনাটি বলবো সেটি আমাদের অফিসের এক ভাইয়ের কাছ থেকে শোনা। জি সো সে যেভাবে বলছে আমি ঘটনাটি সেভাবেই বলছি। তার এলাকায় একটা মসজিদে এক বয়স্ক হুজুর ছিল, মানে জি। হুজুর বলতে বয়স্ক ইমাম, মানে খুব পরহেজগার ছিল। এলাকার লোকজন তাকে খুব ভালোবাসতো। আর বিশেষ বলে রাখা ভালো যে ওই এলাকায় একটা প্রচলিত কথা ছিল যে ওই এলাকায় নাকি জিনেরা নামাজ পড়তো, এরকম একটা কথা প্রচলিত ছিল। একদিন এরকম এক জিনে হুজুরের সাথে এসে দেখা করে, মানে একাকি
তাকে ভালো লাগে, আইসে দেখা করে, সরাসরি পরিচয় দেয় যে আমি জিন, আপনাকে খুব ভালো লাগছে, আপনার পিছনে অনেকদিন নামাজ পড়ছি, আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। এরকম বলার পর দেখা যায় হুজুরের সাথে খুব একটা গুড রিলেশন হয়ে যায়, তার ওঠা বসা, খুব একটা ভালো সম্পর্ক। এমনকি হুজুরে তাকে তার নিজ বাড়িতে পর্যন্ত নিয়ে যায়। এরকম এভাবে খুব ভালোই চলছিল। খুব ভালো চলার পর ঘটনাটি শুরু হুজুরে যখন মারা গেল তখন। হুজুরে মারা যাওয়ার পর হলো আসল ঘটনাটি শুরু। হুজুরের 3 ছেলে 1 মেয়ে ছিল। মানে ঘটনাটি শুরু হয় হুজুরের মেয়ের সাথে, আসলে ছোট মেয়ের সাথে। ছোট মেয়েটা খুব মানে মোটামুটি চঞ্চল প্রকৃতির ছিল, কিন্তু খুব পরহেজগার ছিল, যেহেতু হুজুরের মেয়ে, বা নামাজ রোজা এইসব করতো এরকম। কিন্তু বিশেষ মানে কিছুদিন পরে তার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা দেখা যায়। যেমন সে মানুষের সাথে তেমন একটা কথা বলে না, বা একাকী থাকাটা পছন্দ করে, এরকম একটা দেখা যায়। কিন্তু বিষয়টি প্রথমে তার ফ্যামিলি অতটা গুরুত্ব দেয় না, যে স্বাভাবিক হয়তোবা। কিন্তু আসল ঘটনাটি যখন ঘটে, মানে হঠাৎ করে সে একদিন মানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা মানে চারিদিক খোঁজাখুঁজি, তার আত্মীয় স্বজন প্লাস মানে সব দিকে খোঁজা হয়, কিন্তু মানে তার কোনো হদিস পাওয়া যায় না। ফ্যামিলি অনেক কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায় না। 3 দিন পরে মানে হঠাৎ করে সে কোথা থেকে যেন মানে নিজেই বাড়িতে আসে। বাড়িতে আসার পর লোকজন মানে ভিড় জমায়, আশেপাশের লোকজন কান্নাকাটি করে, তাকে জিজ্ঞেস করে যে আসলে তুমি কোথায় গেছিলা, বা কি হয়েছিল তোমার সাথে, বিষয়টা কি। এরকম জিজ্ঞেস করার পর বা কোনো উত্তর নেই, মানে একাকী থাকা পছন্দ করে, মানে একাকী এরকম। তো তারা এক হুজুরের শরণাপন্ন হয়। হুজুরে এসে বলে রীতিমতো, যেরকম হুজুরে বলে যে তার সাথে জিনে আসর করছে, বা এই টাইপের একটা কিছু যা দেওয়ার আর কি প্রচলিত অনুসারে দিয়ে যায়। বাট তাতে তেমন কোনো কাজ হয় না। এরকম মানে এরকম ঘটনা অহরহ ঘটেই চলতেছে, যেমন একাকী হয়ে গেছে, আরও শরীরের অবস্থা খারাপ হয়ে যাইতেছে, প্লাস মানুষের মধ্যে থাকে না, এরকম একটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে দেখা যায় যে 2-1 দিনের জন্য তাকে খুঁজে পাওয়া যায় না। এরকম ঘটনাটা মানে কমন হয়ে গেছে একটা পর্যায়ে। সো একজন আইসা বলল, মানে একটা হুজুর বলল যে ওর সাথে যেটা আছে খুব শক্তিশালী জিন, একে সারাতে হলে মানে কোনো বড় হুজুরের শরণাপন্ন হতে হবে। পরিবারের সবাই খুব মানে খোঁজাখুঁজির পরে দেখা যায় তাদের মানে গ্রাম থেকে একটু দূরে, কিছু দূরে একটা হুজুরের সন্ধান পেল। হুজুরে মানে বড় ধরনের আলেম, তাকে যে সব ঘটনা খুলে বলার পর হুজুরে অ্যাটলিস্ট আসলো, এসে মানে যেভাবে দরকার আর কি, মানে তার প্রসেসিং অনুযায়ী মানে জিন হাজির করার পর মানে সে সালাম দিল, সালামের উত্তর দিল। তারপর হুজুর যখন জিজ্ঞেস করলো যে তোমার মানে কি ব্যাপার, যে মেয়েটার উপর তুমি কেন এরকম নির্যাতন করতেছো, বা কেন এরকম করতেছো, তখন জিনটা খুলে বলে যে আমি এই মসজিদে নামাজ পড়তাম, তো ওর বাবার সাথে আমার সাথে খুব একটা মানে ভালো সম্পর্ক হয়ে যায়। আমি ওর বাসায় যখন আসছি তখন ওকে আমার ভালো লাগে, আসলে আমি ওকে বিয়ে করতে চাইতেছি, কিন্তু ওকে আমি ছাড়বো না, এরকম একটা কিছু। হুজুরে বলে যে না, সেটা কি করে সম্ভব। এরকম অনেকক্ষণ কথা কাটাকাটির পর শেষ পর্যায়ে যেতে রাজি হওয়ার পর যেরকম আর কি কথা, যে গাছের ডাল ভেঙে যাবে এরকম, তাদের বাড়ির বের হওয়ার পথে একটা বড় গাছ ছিল, গাছের একটা ডাল ভেঙে দিয়ে যায়। পরবর্তীতে দেখা যায় মেয়েটা বিভিন্ন তদবিরের পর সুস্থ আছে। আর শেষ পর্যায়ে ঘটনাটি প্রায় 6-7 বছর আগের ঘটনা, কিন্তু বর্তমানে মেয়েটার একটা বাচ্চাও আছে, স্বামী সংসার নিয়ে খুব ভালো আছে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আশা করছি যে আপনাদের এই ঘটনাটিও ভালো লেগেছে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম শেখ সানি। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার করামারি গ্রামে। জীবিকার তাগিদে 2011 সালের 1 ডিসেম্বর নারায়ণগঞ্জের আদমজি ইপিজেটের ভেতর একটি গার্মেন্টসে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে জয়েন করেছিলেন। সঙ্গত কারণে গার্মেন্টসটার নাম উল্লেখ করা যাচ্ছে না, কারণ প্রতিষ্ঠানটি এখনও চালু রয়েছে। তো বলে রাখা ভালো, উনি যেই গার্মেন্টসটাতে জয়েন করেছিলেন ওটা প্রায় 5 বছর বন্ধ থাকার পর নতুন করে চালু করা হয়। ওনার প্রতিদিনের কাজ বেশ ভালোভাবেই চলছিল, তবে
মাঝে মাঝেই সকালবেলা ডিউটিতে আসলে কিছু অস্বাভাবিক জিনিস উনি সহ অনেকেই লক্ষ্য করতেন। এই ধরা যাক, ট্রলিতে সোয়েটার বা টি শার্টের পার্ট লোড দিয়ে রেখে গেলে সকালে সেখানে খালি পাওয়া যেত। আবার মাঝে মাঝে গার্মেন্টসের যে জেকার্ট মেশিন রয়েছে, এই জেকার্টের মেশিন সকালে আপনা আপনি অন পাওয়া যেত, অথচ এটা কিন্তু বন্ধ করা ছিল। তারপর গার্মেন্টসে কিন্তু লিঙ্কিং মেশিন নামে মেশিন রয়েছে, এই লিঙ্কিং মেশিনে পার্ট ধরানো থাকতো। এখন পার্ট ধরানো বলতে যারা এখানে কাজ করেন তারা বুঝতে পারবেন। এরকম ছোট ছোট অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা যেত। তো প্রতিদিনের মতো 15ই ডিসেম্বর দিনের কাজ শেষ করে অফিস থেকে বের হওয়ার আগে অফিস কর্মকর্তা কয়েকজন ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল। তার কথার মাঝে এক ভাই বলে উঠল যে, সানি ভাই, আপনাকে যদি একটা মোবাইল দেওয়া হয়, আপনি কি একটা রাত অফিসের মাঝে একা একা হাঁটতে পারবেন বা কাটাতে পারবেন? মানে একটা মজা করেই বলল, কারণ ওনার মোবাইলের প্রতি একটা ঝোঁক বেশি ছিল, আর মোবাইলে মুভি দেখা যেত, আবার মোবাইলে গান শোনা যেত, আর মোবাইলের প্রতি ওনার আগ্রহ বেশি থাকার কারণে এই বিষয়টা তাকে ওনারা মজা করেই বলেন। তখন আরেকজন বলল, আচ্ছা ঠিক আছে, আপনাকে মোবাইল না 2000 টাকা দেওয়া হবে, থাকতে পারবেন? তো উনি আবার বললেন যে, ভাই টাকা পয়সা দিতে হবে না, হেডফোন কানে দিয়েই একটা রাত এমনি কাটাই দিতে পারবো। তো এক ভাই আবার পাশ থেকে বলে উঠল যে, সানি, অফিসের মাঝে এমনিতেই কিন্তু অনেক অস্বাভাবিক ঘটনা ঘটছে, তুমি ওদের কথা শোনো না, এটা করা ঠিক হবে না। তো সানি ভাই আবার আগ্রহ নিয়ে বললেন যে, আরে কিছু হবে না, আমি থাকবো একটা রাত। তো কথা অনুযায়ী পরের দিন 16ই ডিসেম্বর অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ওই রাতেই উনি একা রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন সকলের সাথে কথা বলে। তো উনি এই বিষয়টা নিয়ে বেশ আগ্রহী ছিলেন, আর তাছাড়া ওনার চিরপরিচিত কর্মস্থল, দীর্ঘদিন ধরে আসার পর থেকে এখানেই কাজ করছেন, তো এখানে আর ভয়ের কি আছে, তাই না? তো উনি এরকমই চিন্তা করেছেন। তো ওই দিন কী হয়, ওই দিন আনুমানিক সন্ধ্যা 7টার দিকে উনি এবং ওনার 2 অফিস সহকারী অফিসের গেটে আসছেন। এসে দেখেন যে ওনাদের অফিসের গেটে 2 জন সিকিউরিটি গার্ডের ডিউটি পড়েছে, যারা ওনাদের পূর্ব পরিচিত। একজনের নাম বশির আর একজনের নাম নিশাত। এর মধ্যে বশির, যিনি, তার বয়স বেশি, এই জন্য তাকে বশির চাচা বলে সম্বোধন করতেন, আর নিশাতকে নিশাত ভাই বলে সম্বোধন করতেন। তো 15 তারিখে অফিস থেকে বের হওয়ার পর উনি আবার 16 তারিখে রাত্রে থাকবেন এখানে, এই বিষয়টা সম্পর্কে তাদের সাথে একটু হালকা আলোচনা করেছিলেন। তো ওনারা তাকে নিষেধ করলেন যে, না ভাই, এই কাজটা করা ঠিক হবে না, তোমার যাওয়াটা ঠিক হবে না এখানে। ওনারা বললেন যে, যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয়, এটা দায়ভার কে নেবে? আর ক্ষয়ক্ষতি হলেও তুমি এই বিষয়টা যদি কাউকে জানাও, তোমার চাকরিও থাকবে না, অনেক ধরনের সমস্যাই হবে। কি দরকার অহেতুক এসব ঝামেলা বাড়ানোর? আর অফিসের সিনিয়র কেউ যদি জানে, তাহলে তো আমাদেরও চাকরি যাবে। তখন এই সানি ভাই বললেন যে, না না, কেউ জানবে না, ইনশাল্লাহ আমারও কোনো প্রবলেম হবে না। যাই হোক, ওই 2 জন তো, যারা ওনার সাথে ছিলেন, 2 জন আর কি, 2 জন অফিস সহকারী, তারা তো ওনাকে বিদায় দিয়ে চলে গেলেন। তো বলে রাখা ভালো, গেট দিয়ে ঢোকার পর সামনে একটা ফিল্ড রয়েছে, বেশ লম্বা চওড়া একটা জায়গা। তো ওখানে দাঁড়ালে অফিসের ভেতরের কোনো কিছুই টের পাওয়া যায় না। তো উনি যখন অফিসের মধ্যে ঢুকেছেন, তখন ঘড়িতে উনি টাইম দেখেন রাত 8টা কি 8:15 মতো বাজে। তো সারা রাত যেহেতু থাকবেন ওখানে, তাই বাসা থেকে ফোনে ফুল চার্জ করে নিয়ে এসেছিলেন, আর কয়েকটা মুভি ডাউনলোড দিয়ে নিয়ে এসেছিলেন। ওই সময় কিন্তু এরকম স্মার্টফোন এতটা অ্যাভেলেবল ছিল না, তবে যেই ফোনগুলো ছিল ওটাতে কিন্তু ওই মুভি দেখা যেত আর কি। তো উনি ভেবেছেন সারা রাতটা না ঘুমায় পার করবেন। তো ব্যাগের ভেতর রাতের বেলা যেই খাবারটা উনি খাবেন, সেই খাবার নিয়ে আসেন, এবং হালকা কিছু নাস্তাও নিয়ে এসেছিলেন। তো অফিসের হালকা একটু বিবরণ দেওয়া জরুরি। ওই অফিসের নিচের ফ্লোরে প্রথম যেটা আর কি, প্রথম জেকার্ট, তারপর লিঙ্কিং শেষে ফিনিশিং সেকশন, তারপর দোতলায় উঠে বাম দিকে অফিসের মসজিদ, যেখানে সবাই নামাজ আদায় করে, আবার ডান দিকেও জেকার্ট। তো উনি থাকবেন ফিনিশিং সেকশনের ভেতরে। তো রাত 11টার দিকে উনি রাতের খাবার শেষ করেছেন, ফোনটা কানে দিয়ে গান শুনছেন। তো ঘড়ির দিকে তাকিয়ে
একটা সময় দেখলেন যে রাত 12টার বেশি বেজে গেছে, তখন মানে 1 ঘন্টার বেশি সময় ধরে উনি গান টান শুনেছেন আর কি, যে সব কিছু ঠিকঠাক, সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছে, কোনো অস্বাভাবিকতা নাই। তো উনি চিন্তা করলেন যাই উপর দিকে একটু ঘুরে আসি। উনি সিঁড়ি বেয়ে উপরে উঠে ডান দিকে জেকার্টের ভেতর যখন যাবেন তখন হঠাৎ করে চোখ পড়ে বাম সাইডে মসজিদের দরজায়, মানে নামাজের জায়গা যেটা ওখানে ছিল ওই বিল্ডিংয়ে। তো উনি দেখলেন দরজাটা আপনা আপনি খুলে গেল। তখন ওনার শরীরে একটা হালকা ঝাঁকুনি অনুভব করলেন। উনি ভাবলেন মসজিদের দরজা তো এমনিতেও লক করা থাকে না, হয়তো বাতাসে খুলে গেছে। তো যাই হোক, উনি ওইদিকে দৃষ্টিপাত না করে জেকার্টের ভেতরে প্রবেশ করলেন। তো জেকার্ট মেশিন যেখানে থাকে ওখানে নাকি 24 ঘন্টায় এসি অন করা থাকে মেশিনগুলোকে ঠান্ডা রাখার জন্য। তো ওখানে ঢুকে কিছুক্ষণ এদিক সেদিক হাঁটাহাঁটি করলেন, তারপর অনুভব করলেন যে এখানে বেশ ঠান্ডা লাগছে ওনার। আর এমনিতে ডিসেম্বর মাস, ঠান্ডা তো ছিলই। তো উনি ভাবলেন যাই এবার বের হয়ে ফিনিশিং ফ্লোরে শুয়ে একটা মুভি দেখে আসি। তো উনি যখন সিঁড়ির কাছে আসলেন তখন উনি অনুভব করলেন ওনার কানে মসজিদের দিক থেকে ফিস ফিস করে কিছু একটা পড়ার আওয়াজ ভেসে আসছে। তো উনি সাথে সাথে মসজিদের দরজা এবং জানালা দিয়ে ভেতরে তাকিয়েছেন, কারণ ওইখানে তো উনি কাছেই ছিলেন আর কি, একদম কাছেই। উনি ওদিকে তাকিয়ে যেটা দেখেন সেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। হালকা ডিম লাইটের আলোতে উনি দেখতে পান যে কাতারে আনুমানিক 25 থেকে 30 জন দাঁড়িয়ে আছে, আর সামনে একজন দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন, মানে একজন ইমাম রয়েছেন যিনি সবার থেকে লম্বা। বাকি যারা আছেন সবাই আবার এক সাইজের আর কি, মানে একই উচ্চতার, সবার একই ড্রেস, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পেছন থেকে দেখছিলেন তো ওরকমটা মনে হচ্ছিল আর কি, আর পাঞ্জাবি জুব্বা পরা। তবে ওরা স্বাভাবিক মানুষের থেকে বেশ লম্বা। তবে ইমাম যিনি দাঁড়িয়েছেন তিনি আবার এদের সবার থেকে লম্বা। উনি যেন মনোমুগ্ধ হয়ে দেখছেন। ওরা যখন সালাম ফিরালো তখন ওনার ঘোরটা কাটে। উনি ঘড়ির দিকে তাকিয়ে দেখেন বরাবর 1টা বাজে রাত। উনি অবাক হয়ে গেলেন, উনি এইভাবে টানা 40 মিনিট দাঁড়িয়ে আছেন তাদের দিকে। কিভাবে এই 40 মিনিট কেটে গেল উনি নিজেও বুঝতে পারলেন না। উনি কি করলেন, ওখান থেকে খুব সতর্কতার সাথে নিচে নামার জন্য একটা সিঁড়িতে পা ফেলেছেন। তখনই ওনার জুতার একটা টাস করে শব্দ হয়, আর তখনই ওই মসজিদের ভেতরে থাকা অবয়বগুলো একসাথে ওই দিকটাতে ঘুরে তাকায়। আর যখনই ঘুরে তাকায় তখন এই সানি ভাইয়ের মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সেই স্রোতটা ছিল ভয়ের স্রোত। কেন? কারণটা হচ্ছে উনি দেখেন ওরা যখন ঘুরে তাকিয়েছে ওদের পা, মুখ এবং হাতের অংশে যেখানে কাপড় দ্বারা আবৃত করা না, ওখানে কিছুই বোঝা যায় না, শুধু একটা উজ্জ্বল আলোর মতো দেখা যায়, মানে একটা আলোর উপরে কাপড় পরানো হয়েছে, জুব্বা পাগড়ি এরকম কিছু। ওই আলোটা একটা মনুষ্য অবয়বের মতো, কিন্তু সেটা একটা আলো। তো উনি কোনোভাবে নিজেকে সামলে নিয়ে এই জেকার্টের ভেতর দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করলেন। উনি ভাবলেন জেকার্টের ভেতর দিয়ে লিঙ্কিং পার হয়ে ফিনিশিংয়ে গিয়ে বসবেন। তো জেকার্টের ঢুকতেই উনি যেন বাকরুদ্ধ হয়ে গেলেন। দেখলেন জেকার্টের ভিতর কোনো আলো নেই, তবে প্রতিটা মেশিন অন হয়ে আছে, আর মেশিনে কাজ করার সময় এক ধরনের টুট 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 শব্দ শোনা যায়, এটাও শোনা যাচ্ছে। একটা সিরিয়ালে আনুমানিক 50 থেকে 60টা মেশিন রয়েছে, এমন 15টা সিরিয়াল রয়েছে। আর জেকার্ট মেশিন কন্ট্রোল করার জন্য একটা ইলেকট্রিক ডিসপ্লে থাকে। কোনোটার ডিসপ্লে 5 ইঞ্চি, কোনোটা 6 ইঞ্চি, আবার কোনোটার আরও বড় হয়ে থাকে। ওই ডিসপ্লে থেকে একটা সবুজ আলো আসে। ওই হালকা আলোতে উনি যেটা দেখেন সেটা আরও ভয়াবহ। উনি দেখলেন 5 থেকে 6টা মেশিন পরপর একটা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে এবং একে অপরের সাথে কী যেন বলা বলি করছে। এটা দেখার পর উনি যা দোয়া দুরুদ জানতেন সেটা পড়তে শুরু করেন। ওনার কণ্ঠটা যেন আস্তে আস্তে থেমে যাচ্ছে, কণ্ঠ দিয়ে আর কিছু বের হচ্ছে না, কাঠ হয়ে আসছে। যে কাঠের সবাই যেখান দিয়ে হাঁটাচলা করে উনি চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে ওই দিক দিয়ে দৌড় দিয়েছেন লিঙ্কিংয়ের দিকে। তো লিঙ্কিংয়ে ঢুকতেই শুনলেন একসাথে শত শত মানুষ ফিস ফিস করে কথা বলে, যেমনটা শব্দ ঠিক ওরকম শব্দ। সামনে তাকাতেই নিজের শরীরের শক্তিটা যেন চলে গেল ওনার। উনি দেখলেন প্রতিটা লিঙ্কিং মেশিনে ছেলে মেয়ে উভয় মানুষের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে।
ওনার বুঝতে বাকি রইল না উনি কত বড় বিপদে পড়েছেন। ভাবলেন যেভাবেই হোক ওই ফিনিশিংয়ের দরজার কাছে গিয়ে পেছনের গেটের সিকিউরিটিদেরকে উনি ডাক দেবেন। যেই না সামনের দিকে দৌড় দিয়েছেন, পাশেই একটা লোহার ট্রলিতে সজোরে ওনার পায়ের বৃদ্ধাঙ্গুলে আঘাত লাগে। উনি লক্ষ্য করলেন আঘাতের শব্দে সবাই একসাথে উঠে দাঁড়ালো। আরও লক্ষ্য করলেন উনি জোরে দৌড়ে যাচ্ছেন, আর ওনার পা ঠিক যেই জায়গায় পড়ছে ওখানে 4 থেকে 5 জন করে অবয়ব হুমড়ি খেয়ে পড়ছে ওই ফ্লোরের উপরে। মনে হচ্ছে ওখানে কোনো একটা খাবার আছে, সেটা খাবে, কিন্তু তার উপর আক্রমণ করছে না। যাই হোক, কোনোভাবে ফিনিশিংয়ে কাছে উনি চলে আসেন, যেখানে ওনার ব্যাগ আছে ওখানেও চলে আসেন, আর পায়ের নিচে পিচ্ছিল কোনো কিছুতে উনি পড়েও যান। পায়ের দিকে তাকাতেই উনি দেখেন ওনার পায়ের যে বৃদ্ধা আঙ্গুলটা ওটা খুব বাজেভাবে কেটে গেছে এবং ওই দিক দিয়ে খুব বেশি করে রক্ত বের হচ্ছে, পা সম্পূর্ণ রক্তে ভিজে আছে। উনি বুঝতে পারলেন যখন ট্রলিতে আঘাত লেগেছিল তার কারণে এটা হয়েছে, কেননা জুতা বলতে একটা স্যান্ডেলের মতো ছিল আর কি। জুতা পরলে তো আসলে সামনের এই বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগার কথা না, এটা স্যান্ডেল পরা ছিল। মূলত এই কারণেই ওই আঙ্গুলে আঘাত লাগার কারণে আঘাতটা গুরুতর হয়েছিল। আর উনি যখন যে দিক দিয়ে দৌড়ে এসেছেন ওদিকে তো রক্ত পড়েছে, আর ওইখানেই মূলত ওই মানে হুমড়ি খেয়ে পড়েছে। উনি এটাও দেখেন যে 5-6 জন আর একটা দল সামনের দিকে এগিয়ে এসে এই রক্তের যে ছাপটা যেখানে আছে সেটা জিহবা দিয়ে চেটে চেটে একটা একটা করে শেষ করে আরো সামনের দিকে আসছে, মানে তার দিকে আসছে। আর এদের চেহারাটা তখন উনি দেখেন খুব বিদঘুটে এবং ভয়ঙ্কর, তবে চেহারার বিবরণ উনি আসলে ওইভাবে দিতে পারেন নাই, খুব বিদঘুটে ভয়ঙ্কর ওনার কাছে মনে হয়েছে। এরপর উনি সেন্সলেস হয়ে যান। তো ওখানেই ওনার জ্ঞান আসলে চলে যায়। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন যে এই ইপিজেড সরকারি হসপিটালে উনি আছেন, ওনার পরিবারের সবাই সেখানে দাঁড়িয়ে আছে। উনি জানতে পারেন যে 3 দিন পর নাকি তার জ্ঞান ফিরেছে। এই সিকিউরিটি যে বশির চাচা, তো উনি বলেন যে মারাত্মকভাবে পা জখম অবস্থায় ফিনিশিং ফ্লোরে তাকে পড়ে থাকতে দেখেছেন। এরপরে হসপিটালে তাকে নিয়ে আসা হয়। টানা 2 সপ্তাহ জ্বর ছিল। এরপর একজন হুজুরের কাছ থেকে উনি পানি পরানেন, ঝাড়ফুঁক করান। আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন, তবে ওখানে উনি আর চাকরিটা করেন নাই। তো এটাই ছিল ঘটনা। হ্যালো বুথ এফএম লাভার্স, আপনারা যারা রেগুলার বুথ এফএম শুনতে চান তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের চ্যানেলে রেগুলার বুথ এফএম আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আমার ফুফাতো ভাই যেভাবে বলছে, উনি বলছেন ওনাদের গ্রামের বাড়ি ছিল খিরাটি মনোহরদি, কাপাসিয়া উপজেলা খিরাটি মনোহরদি, জেলা নরসিংদী। আমাদের বাড়িও সেই নরসিংদী মনোহরদি। আমার আপন ফুফাতো ভাই, ওনাদের বাড়ির পাশে একটা ঘটনা। তো বাড়ির পাশে যে ছেলে করে না, ওনার ছেলেটার নাম ছিল কাজল। ঠিক আছে, কাজল সে খুব ভালো দেখতে, সে ভালো ছাত্র এবং দেখতে শুনতে খুব সুন্দর। সে মাদ্রাসায় পড়াশোনা করতো। মাদ্রাসা ওই নিজামিয়া কি জানি, এই জামিয়া নিজামিয়া কুতুবখানা কি নাম ছিল একটা, নামটা আমার খেয়াল নেই। বহুত পুরানা মাদ্রাসা। ওইখান থেকে অনেকে আলেম হয়েছে, অনেকে হুজুর হয়েছে, মুফাসসিরে কোরআন হয়ে বেরিয়েছে। যাই হোক, কাজল ছেলেটা সে মাদ্রাসায় হেফজখানায় পড়তো। বাড়ির পাশেই ছিল মাদ্রাসা। মাঝে মধ্যে শুক্রবার শনিবার শুক্রবারে ছুটি হইলে মাঝে মধ্যে শুক্রবার দিনটা কাটায় আবার রাত্রে আইসা পড়তো। মাদ্রাসা বোর্ডিংয়েই থাকতো আর কি। তা আমরা সবাই জানি যে ভালো ভালো মাদ্রাসা এগুলি মক্তবে কিন্তু জিনরা কিন্তু পড়ে, জিন আছে, পড়ি আছে, অনেক কিছু আছে। ওইখানে ছেলে মেয়ে একসাথে আলাদা ব্যবস্থা ছিল। মেয়েরা আলাদা একটু পর্দা করে মেয়েরা পড়তো এবং ছেলেরা এক পাশে পড়তো, মাঝখানে পর্দা ছিল আর কি। কোরআনে হাফেজ পড়তো, মক্তব পড়তো। ওই ছেলের নাম ছিল কাজল। কাজলও পড়তো। কাজল দেখতে কিন্তু খুব সুন্দর, আর তার কোরআনের কণ্ঠও কিন্তু খুব সুন্দর। তো কাজল বললো তার নিজের কথা, আমার ফুফাতো ভাইরে বলছে, আমার ফুফাতো ভাই আমারে বলছে। কাজল বলছে আমার ফুফাতো ভাইকে, ফুফাতো ভাই আমারে বলছে। সেই হিসেবে ঘটনাটা শেয়ার করছে। তো কাজল বলল আমার ফুফাতো ভাইকে যে আমি এরকম প্রায় সময় খেয়াল করতাম, যখন মাদ্রাসার থেকে আমার ছুটি হইতো,
মাঝে মধ্যে শুক্রবার আমি মাগরিবের নামাজের পরে বাসায় একটু যাইতাম, যে আমার সাথে 2-3টা মেয়ে, তা আমি এগুলি দেখছি আমার সাথে একসাথেই পরে তারা আমার সাথে 2টা মেয়ে, আমার ডাইনে বামে 2টা মেয়ে আমার সাথে আলাপ করতে 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 বাসায় আসতো। তা আমি প্রথম এগুলি কিছু ভাবি নাই, মনে করছি একসাথে পড়াশোনা করছি, আমার বেসমেট অথবা ছেলে মেয়ে একসাথে মাদ্রাসায় পড়াশোনা করি, এটা আমার বান্ধবী হইতেই পারে, আমার বেসমেট, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে। তো ঘটনা ঘটলো যখনই আমার কাছে কিছু একটা অস্বাভাবিক একটা অ্যাবনর্মাল প্যারানর্মাল ঘটনা আমার সাথে ঘটতে। একদিন আমি বাসায় আসলাম, আমার একটু ওই মাদ্রাসা পরীক্ষা টরীক্ষা পাওয়ার পরে আমার সপ্তাহখানিক ছুটি ছিল। বলা ভালো যে বাসার পাশেই মাদ্রাসাটা ছিল খিরিয়াটি, যেটা আমি আগেই বলছি। তো আমি কোরআন পড়তেছি, দেখি যে আমার পাশে আরেকজন কোরআন শুনে, মাঝে মধ্যে কোরআন এরকম ভুল হইলে যে এই আয়াতটা এতটুকু থেকে এতটুকু আয়াত এই তেলাওয়াতে এটা ভুল আছে, এটা আবার নতুন করে পড়ো। তা আমি কই কী রে, এতদিন তো আমি কোরআন শরীফ পড়তাম, আমার এতে কেউ এই সমস্ত কথা তো কেউ বলতো না, পাশে কেউ ছিল বলে মনে হয় না, কিন্তু এই আয়াতে অমুকটা ভুল আমার ভুল ধরাইয়া দেয়। হ্যাঁ, আবার তোমার কণ্ঠ খুব সুন্দর, হ্যাঁ তুমি একবার সূরা ইয়াসিন পড়লে তুমি এটা আবার পাঠ করো। তা আমি খুঁজে বেড়াইতাম যে কে এটা, আমার কোরআন শরীফ মাঝে মধ্যে রাত্রে পড়ি আমি, ছেলেটা আবার বলছে আগেতে চেহারা খুব সুন্দর ছিল এবং তাহাজ্জুদ নামাজও পড়তো এই অল্প বয়সে। তার বয়স ছিল কত 18 কি 20 এরকম হবে। তে এরকম 2-3 দিন হয়েছে, তৃতীয় দিন দেখা যায় তার পাশে একটা মেয়ে সুন্দর এরকম ঘুমটা পড়া বসা, তার কোরআন শরীফ শুনতেছে, তেলাওয়াতে বলিলে আবার বলিয়া দেয় যে এরম। পরে ছেলেটা বললো যে রাত্রে তখন তাহাজ্জুদ নামাজ পড়ছে, তো ছেলেটার অভ্যাসটা খুব ভালো ছিল, তাহাজ্জুদ নামাজ পড়ে আর ঘুমাইতো না, ফজরের আযান না হওয়া পর্যন্ত অল্প স্বরে মৃদু স্বরে। আগের দিনে তো বিদ্যুৎ ছিল না, হয়তো বা হারিকেন জ্বালায় এরকম করতো আর কি। আমরা হারিকেন বলি, অনেকে কুপিবাতি বলে, আমাদের দেশে আমরা হারিকেন বলি। কাছের চিমটা আছে, ওটার ভিতরে আগুন বইরাতে হারিকেন বলি, আমি তেল দিত নিচে, হারিকেনের আলুতে এরকম পড়তো। তাই বললো যে আপনি কে? কয় আমি কে, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার চিনি, তুমি তো আমার চিনো মনে হয়। আমি মাদ্রাসায় আসতে থাকতে আপনার আমি দেখছি, আমার সাথে সাথে বাসায় আসতেন, আপনি কি অমুক কিনা? কয় হ্যাঁ অমুকই, নাম টাম বলে না। কয় এখানে আসার উদ্দেশ্য কি? আপনি যদি এরকম করেন প্রতিনিয়ত আমার আম্মা দেখবা, আমি দেখলে তো এগুলি ভয় পাই। এতদিন তো আমি একই বাসায় আমি তাহাজ্জুদ নামাজ পড়া, ফজরের আযান না করলে তো আমি এগুলি পড়ছি, এখন এইগুলি আমার কাছে ভালো লাগে না। পরে বলবো যে আপনি আর আইসেন না। কয় না আমি আসবো, তোমার কোনো ক্ষতি করবো না। পরে কাজল তুই একটু ভয় পায় পরে ওনাদের মুহাদ্দিস হাদিস হুজুর ছিল, ওনার যে মুরব্বী যে তালিম দেয় হুজুরের সাথে ঘটনা বললো। কয় এটা হয়তো বা কোনো তোমার পছন্দ করে কোনো পরিটুরি হইতে পারে, জিন, তবে ভালো জিন, তোমার কোনো ক্ষতি করবো না। তা তুমি পরের রাত্রে এরকম ঘটলে আমার বইল। সে কাজলে আবার সেই পরের দিন বললাম যে বন্ধে ছুটিতে বাসায় আসছে, পরের দিনও তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরকম দেখে যে বসে যেখানে কোরআন শরীফ পড়তেছে, প্রথমে তো একজন দেখছে, আজকে দেখে যে দুইজন এরকম মেয়ে একটু দূরে বসে কিন্তু কোনো ছায়া নাই, তারা কোরআন শরীফ পড়তেছে, তারা আবার তার সাথে সাথে কোরআন শরীফ কিন্তু মানুষ দেখা যায় না, গলার কণ্ঠ খারাপ না ভালো। পরে যে আপনার এরকম দূরে থাকে না, একদিন সামনে আসেন একদিন আসেন না, এইগুলি করলে তো আমরা ভয় পাই। আমি এখানে কোরআন শরীফ পড়ি, এগুলি করা তো ঠিক না। পরে হুজুরকে তার আব্বা আম্মারে বলে নাই, পরে যে তার আম্মা একদিন টের পাইছে, বুঝছো তুই রাত্রেবেলা কোরআন শরীফ পড়ো ভালো কথা, মাঝে মধ্যে কোরআন শরীফ এরকম বন্ধ করে তুই কার সাথে কথা বলেছ? মা তোমার বলতে চাই না আমি, কিন্তু ঘটনা তো এই ঘটনা। এরকম প্রথম দিনে একটা মেয়ে আসছে, আমার কোরআন শরীফ পড়া বলিলে ভুল ধরাইয়া দেয়, অমুক আয়াত এটা অমুক থেকে এত আয়াত পর্যন্ত এটা ভুল হয়েছে, ভালো কথা। এরপরের দিন আমি 2জন মেয়েরে দেখছি, ঠিক আছে, অনেক সময় আমার পাশে বসে কোরআন শরীফ শুনে বসে আবার কতদিন করে তাকায় দেখি বেমালুম কেউ নাই। কয় তাহলে চিন্তা করি তুই আমি তোর মা লাগে, তুই আমার এগুলি কইবি না? মা তোমার কইতে চাই নাই, কোন সময় কি ভয় পাওয়া, আবার কি মাদ্রাসা যাওয়া বন্ধ করে দাও? কয় না এগুলি তো একটা সিরিয়াস ব্যাপার, তো এগুলি তো হুজুর কইতেই। তারা কি করলো, ওই হুজুরে কইল যে হুজুর এরকম ঘটনা, আমার ছেলে তো জানেন তো, ছেলে চুপচাপ নিরিবিলি মাদ্রাসা দেয়, এই মাদ্রাসায় 100 ছাত্রের মধ্যে আমার ছেলেটাকে তুলনা করা যাইব না, সে খুব বদ। আমি জানি আপনার ছেলে ক্লাসও ভালো এবং রোল নাম্বার 1 হয়েছে এবং তাফসিরে 100-র মধ্যে 90 পায়, সে ভালো, তার গলার কণ্ঠও খুব ভালো। এই কারণে হয়তো বা 2টা মেয়ে মনে হয় সম্ভবত পড়ি, তারা তারে দূরের থেকে তারে ফলো করে এবং 2টার থেকে একটা তারে পছন্দ করে অলরেডি। তো এটা বৈঠক বসাইতে হবে, এইটাই করলো। যেহেতু সময় কম আমি এত সংক্ষিপ্ত বলে দিচ্ছি, তো হুজুরে বললো যে ডাকালে যে তোমরা মধ্যে
তোমরা কি দুজন তারা পছন্দ করো? হ্যাঁ। দুইজন পছন্দ করলে তো হইব না, কে বেশি পছন্দ করো? একটা পরি বললো যে আমি পছন্দ করি। তখন ঘটনাচক্রে কাজলের আম্মা, আগের দিনে তো গ্রাম দেশের নিয়ম ছিল যে ছেলে মেয়েদেরকে 22 বা 23-এর ভিতরে বিয়া শাদী করাই দিত। তো কাজলের বয়স তখন 21-22 এরকম ছিল। তো কাজলের মা চিন্তা করলো যে এটা বিয়া শাদী আমি করাই দিই, ঘরে বউ আনলে হয়তো বা জিনটা আসর পরির আসর ছাড়াইয়া দিলে আর কোনো সমস্যা হইব না। তো কাজলের মা চিন্তা করলো যে ঠিক আছে ছেলেরে বিয়া দিয়ে তুমি, এরকম চিন্তা ভাবনা করলো। হুজুরে করলো যে আপাতত তাবিজ টাবিজ ব্যবহার করো, তুমি আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে ষষ্ঠ রাত্রে গিয়া, যেদিন মাদ্রাসা খুলবো, সপ্তম 7 দিন বন্ধ, ওই দিন আবার আসলো আয়সা, ওই মেয়ে একদম স্বরূপে চেহারাই আসলো। আয়সা বললো তোমার আম্মা বিয়া শাদী ঠিক করছে, কিন্তু আমি তোমার পছন্দ করি, এখন তোমার আম্মারা তুমি বুঝায় বলো যে আমি তোমার কোনো ক্ষতি করবো না, আমি তোমার স্ত্রী হিসেবে থাকতে চাই আজীবন। কাজল কয় তুমি তো পরিজাত, ঠিক আছে, আর আমরা হলে মানুষ জাত, এটা তো দুইটা আসলে মিল হয় না, এটা কিভাবে সম্ভব? হাউ ইট পসিবল? এটা তো আমার আম্মা অ্যালাউ করবো না, হুজুর তো অ্যালাউ করবোই না। অ্যালাউ না করলেও তোমার তো মেয়েটা আবার ভালো তোমার তো বলতে হবে, ঠিক আছে? তোমার আম্মারে ডাকাও। তার আম্মার একদিন ডাকাইছে, সরাসরি দেখা দিছে, কথা বলছে যে আপনার ছেলের আমি পছন্দ করি খুব, কিন্তু আপনি অন্য জায়গায় বোয়ান না, আমরা আপনার ছেলে কোনো ক্ষতি করবো না। আমি যদি আমগো দেশে নিয়ে যেতে চাই, তার নিয়ে যাবো, ওইখানে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবো, অথবা আপনি যদি বলেন মাঝে মধ্যে আমি আসবো, কিন্তু কোনো ক্ষতি করবো না আপনাকে, ঠিক আছে? ঘরে কাজকর্ম যা আছে ভালো করে দিব। এটা তো হয় না এন তেন না, কেন হয় না? আপনার ছেলের তো আমি কোনো খারাপ দৃষ্টিতে দেখি না। তর্কাতর্কি করলো, কয় না আমি যাবো না। তে হুজুরে ডাকাইলো, তো হুজুরে বললো যে ঠিক আছে এরকম যাইতে চায় না, তো পরে ঠিক আছে আমি আবার আব্বা আমার দেখাই আনি আপনার ছেলেকে, তুমি যদি দেখাইতে নিয়ে তুমি তো ফেরত দিবে না। এ সমস্ত ঘটনা তো আমরা জানি, তোমরা একবার একটা দেশে গেলে কেউ নিয়ে গেলে তোমরা কি ফেরত দাও নাকি? সস্তা কথা। তো হুজুরে বলছে আমার সাথে ওয়াদা করতে হবে যে কাজল কিন্তু খুব ভালো ছাত্র, তোমরা কতদিন সময় লাগবে কি আসল বিষয়, তারে বাসা থেকে পরিস্থান থেকে ওখানে দেখা করে নিয়ে এসে আমার এখানে দেখা করাইবা। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন দিনও লাগবো না, এই জুহুরের নামাজের সময় নিয়ে যাবো, হয়তো মাগরিবের আপনার কিছু আপনার ছেলেরা আপনারা পাইবেন। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় রইলাম। হুজুরে করে যদি না আসো তাহলে কিন্তু আমারও কিন্তু জিন আছে, আমি খবর লাগবো, তোমার কিন্তু ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে। তো পরিটাকে জুহুরের নামাজের পরে তুমি তোমার বাড়ির পিছনে একটা বাগান ছিল, বাগানে তুমি এখানে থাকবা, আর কেউ জানাইবা না, তোমার আম্মা তো জানি এই ঘটনা, ঠিক আছে? আমি তো বলিই নিছি, থাকবা। তোমার সাথে একটা গামছা থাকবো, পাঞ্জাবি টুপি পাঞ্জাবি পায়জামা পরো, আর যায় নামাজ তুমি তো যেটা নামাজ পড়ো, তুমি যায় নামাজ তোমার সাথে তুমি নিয়ে নিও, এই আর কি। আমি আসবো সময় মতো। তো কতক্ষণ পরে দেখা যায় একটা বাগানে বসে রয়েছে, এরকম ঠান্ডা বাতাস, এরকম জ্বর হওয়ার মতো বাতাস, তারপর মেয়েটা আসলো, কয় তুমি এক কাজ করবা, তুমি তোমার যায় নামাজে বসো, ঠিক আছে? ধ্যানে সেজদার মতো ধ্যানে বসো বা নামাজ পড়ো, আমরা যেভাবে পড়ি, আমিও তোমার পাশে থাকবো, কিন্তু তুমি তোমার রিকোয়েস্ট তুমি চোখ বন্ধ রাখবা, তুমি এদিকে সেদিকে তাকাবা না। তে 5 মিনিট কি 7 মিনিট লাগবে, আমরা ইনশাল্লাহ যেভাবে ব্যবস্থার কথা সেভাবে বুঝে দেবো। কাদলে বললো যে আমি চোখ বন্ধ করছি, সেজদার হালতে বসে রয়েছি, মেয়েটা আমার পাশে দাঁড়ায় ছিল, আমার ঘাট ধরে দাঁড়ানি ছিল। আমি দেখলাম যে মুহূর্তের মধ্যে, পলকের মধ্যে আমি একটু ভয়ে ভয়ে, এটা কাদল নিজের কথা বলতেছে, ভয়ে ভয়ে এরকম চোখ পিটি করে আমি তাকাই, নিচে দেখি যে এরকম দ্রুত বাতাসের বেগে এরকম শা করিয়া এরকম উড়ে যেতেছি, ঠিক আছে? যেটাকে বলা হয় যে ম্যাজিক্যাল কার্পেট, যেটাকে আমরা বলি আর কি, ম্যাজিক্যাল কার্পেট মানে জাদুর জায়নামাজ, ঠিক আছে? কার্পেট এরকম উড়ে আলিফ লাইলা আমরা দেখছি অবশ্য, আমি এরকম উড়ে যায়, এরকম অনেকটা সেরকম আর কি। আমি নিজে আগে বিশ্বাস করতাম না, জিনপুরি এগুলি খুব অনেক ক্ষমতা দিছে আল্লাহ অথবা আছে, তারা বিভিন্ন মন্ত্রতন্ত্র করে, বিভিন্ন দোয়া কালামের কারণে তারা মুহূর্তের মধ্যে এক জগৎ থেকে অন্য জায়গায় যাইতে পারে, এরকম আমি আগেও ঘটনা শুনছি। এটা আপনারা বিশ্বাস করেন কিনা এটা আমি জানি না, তো ঘটনা আমি শুনছি, এবং আমি না আর অনেকেই আমারে বলছে, এই ভূতের এখানে এফএমএ যারা আসে আগে উপরেও হয়তো বলছে এটা ঘটনা কিন্তু সত্য, ঠিক আছে? মুহূর্তের মধ্যে তারা কোন জায়গায় যায়, গিয়ে দেশ থেকে মিষ্টি নিয়ে আইসা পড়ে, ঠিক আছে, বাজারের থেকে আইসা পড়ে, এগুলি তারা পারে, ঠিক আছে? এগুলি তাদের ক্ষমতা আছে। যাই হোক, গেছে, যাওয়ার পরে ওইখানে তার আব্বার কাছে নিয়ে গেছে, তুই এই মানব জমিন, মানব সন্তান, এটা তুই কেন আনছ এখানে? তো তুই পছন্দ করলেই হইব, তোর বয়স তো মাত্র কম, হ্যার বয়স তো 22, তাদের সমাজ অনুযায়ী তাদের বিয়ার বয়স। এখন কইতেছে যে কাদলে বলতেছে যে আপনার মেয়ের বয়স কত? 800 বছর। কাদলের মাথায় হাত দিছে, 800 বছর এখনো আপনার মেয়ে হয় নাই,
সাবালক হয় না, তাহলে কেমনি কি হইব? কয়, বাবা আমগো দেশে এক একটা জিন কমপক্ষে 2,000, 2,500, 3,000, 3,500 বছর পর্যন্ত বাঁচে না। 800 বছর বয়স হইলে তোমাদের এখানে যে 22 বছর যেটা তোমরা বিয়ে শাদী করাও বা করে অনেকে 25 বছরে মোটামুটি সাবালক, আমি এখানে 800 বছর মানে সে তার বয়স হয়েছে 12 কি 13। এখনো সে ষোড়শী বা ষোড়শী কন্যা হয় নাই বা অষ্টাদশী পরে নাই। 16তে ষোড়শী বলে, 18কে অষ্টাদশী বলে। তো 800 বছর হয়ে গেছে গা, এখনো কি জিনের সংজ্ঞা অনুযায়ী বলতেছে আমার মেয়ে নাবালক। তার মানে 1000 বছর বা 1200 বছর হইলে সে সাবালক হইব। তারপরে তাহলে যেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব, এটা কোনো ব্যাপার না। ওয়েট করতে আমার ছেলে 800 বছর, এই তোর কিছুদিন পরে সে 900 পড়লে আমরা এটা বিয়ে দিতে পারি। আমাদের এখানে নিয়ম আছে, আমাদের জিনের নিয়ম আছে, তারা দেয়। এখন তোমার আম্মা রাজি হইবে কিনা তুমি গিয়ে গেলি বলো, আর তুই গেলি বলে শুনে আনছো, কয় আব্বা আনছি। এরকম মানুষের মতো কথাবার্তা। পরে কয়ে বেশি কিন্তু সময় আমার হাতে নেই, আমার তারা আমি নিয়ে আসছি জোহরের নামাজের পরে, তারা মাগরিবের নামাজের আগে তারা বাসায় পৌঁছাই দিব। এটা কোনো সমস্যা নাই। আমি সাথে 2টা জিন পাঠাইতেছি। তো কি করলো, কাদলের মতো আগের বৈশা সে জানে আমাদের বৈশা খুব দ্রুত আবার বাসায় ফিরে আসলো। আইসা মায়ের ডাক দিলে ঘটনা এগুলো বল, মা এরম তার আব্বা তো বলতেছে তার মেয়ে বলে সাবালক হয় না, অথচ বয়স বলে 800। ঘটনাটা শুনে আমারও হাসি পাইল। ঠিক আছে, তো এখন বলে আর সময় লাগবে, তো সময় লাগলে ভালো, তাহলে তুমি ছেড়ে দাও। কবে তুমি তোমার মেয়ে সাবালক হইব আর আমি কাদলের জন্য মেয়ে ঠিক করছি, এগুলি কি হয় নাকি? ঠিক আছে, এইগুলি করার পরে এই কোনমতি ছাড়তেছে না। মেয়ে কয় যে মা আমি হেরা সারা বাঁচুম না, এনতেন জিনের ওই পরীটা বলতেছে বাসায় গিয়া। এর মধ্যে আরেক ঘটনা করছে, পরীর ওই মেয়ে ওই পরীটারে ওই জিন দেশের আরেক পুরুষ জিন তারে পছন্দ করতো, কিন্তু তার বাপে আবার রাজি না, বিভিন্ন ঝামেলা। তো এই সেই কইরা তো হুজুরে কইলে যে তাবিজ দিয়া তারপরে ওই পরীটারে মানে তাবিজ দিতে পারে, কাছে আসতে পারে না। না আমাদের সময় দেখা সাক্ষাৎ দেয় না, দূরের থেকে দেখে কয়েকদিন ধরে এগুলি বন্ধ ছিল। কিন্তু যখন তারা হুজুরে কইছে যে এটা আসলে সময় না নিয়ে আপনি ছেলেরে বিয়া শাদী করাইতেছেন, আমারও মন টিকে না, কি সংসার টিকে কিনা, যেহেতু জিনপুরি ব্যাপার, এগুলি তো পরে বিয়া শাদী করলে হিতি বিপরীত হইতে পারে, পরি না কুশলে ঝামেলা আছে। তা আপনি মা হিসেবে বিয়া শাদী করাইতে চান, আমার কোনো আপত্তি নেই, আমি তাবিজ কলব দিয়ে দিলাম। তো মোটামুটি এই ঘটনার আরো 1-2 মাস পরে কাজল একটা মাত্রই ছেলে ছিল, যে বাবা তো আগেই মারা গেছে। কাজল আম্মা বলতেছে আমারও হায়াত পুরে আছে, আমি কবে বাঁচি মরি আমার কোনো ঠিক নাই, আমি ছেলেটাকে একটা বিয়া শাদী করাই, একটা বউ আমি ঘরে একটা বউ আনতে চাই, দেখতে চাই সংসার তারা কেমন, এই আর কি আমার শেষ পছন্দ। তো ঠিক আছে, কথাবার্তা। ছেলে কয় যে আম্মা আর কিছুদিন পড়াশোনা করি হইল না, তারপর ওই মেয়েটার আইন না তারা বিয়া শাদী করায়। কিন্তু ঘটনা ঘটছে ওই দিন যেদিন বিয়া শাদী করায় আনছে বউ, ওই দিনই ঘরের মধ্যে দুনিয়ার সে রাত্রেবেলা যখন বউয়া ঘরে বসতে, টিনের ঘর ছিল তো আগের দিনের, আরে কি বড় বড় এরকম চাক্কা, এরকম ঠাস ঠুস বাড়ির মধ্যে বড় বড় এরকম 5 ইঞ্চি ইটের এরকম ঢিল দিয়ে মনে হয় যে বাড়ি বাতাসে চারিদিকে টিনের চাল উড়াই ফেলাইবে, এই অবস্থা করতেছে। ঠিক আছে, নতুন বইগুলি ভয় পাইছে, কয় আপনাকে বাসার মধ্যে এরকম কি টিন এরকম রাত্রেবেলা আমরা ঘুমাইতে পারি নাই, টিনের চাল পরে সকালে উঠে টিনেরটা খুললেই ফেলাইছে। ঠিক আছে, টিনের স্ক্রু তো এগুলি স্ক্রু খুলে ফেলাইছে। আর কাজ হলে কয় যে আমার শরীরে এরকম একবার জ্বর আসে একবার জ্বর সারে, তো এগুলিকে বউ তো ভয় পাইছে। তো হুজুরের কাছে হুজুর সমস্যা হয়েছে, তো সমস্যা তো বেটা আমি আপনার আগেই বলছি। ঠিক আছে, আমরা হয়তো বজুর করে তাবিজ কবজ দিয়ে পরি আমরা ছাড়াইছি, কিন্তু পরি তো মনের থেকে তারে ছাড়ে নাই। ঠিক আছে, যেই কারণে আজকে আবার বউ আনছেন ঘরের ভিতরে, সেই কারণে আপনারা এরকম পরে চিন্তা করলো। তো ঠিক আছে, এটা পরবর্তী বৈঠক দিতে হইব। তো বৈঠকের পরে ওই যে পরীর বাপেরও আনছে হুজুরে বলছে যে বিস্তারিত এটা তো মানব সন্তান, এটা তো যে আপনার মেয়ে পরী, এটা তো এইভাবে হয় না। তো পরে তারা কি করলো, তো ঠিক আছে আমার মেয়ের বোঝাবো, তো আপনারা এটা ছেড়ে দিব, তারা পরে বুক দিতে হইব। এখন কয় কি বুক দিতে হইব, যে আমার মেয়ে এরকম কাজলে গিয়া ওই চৌরাস্তার মনে একটা বেলগাথা আছে, ওইখানে নিয়ে 2টা খাসি এটা দিয়ে দিতে হবে, সে একলা যাইতে হইব, যদি হয় তাহলে আমরা ছেড়ে দিব। তখন তারা মোটামুটি পয়সা ওলা ছিল, এখন বউ বিয়া করে ফেলাইছে, বাঁচাই ছেলে তো বাঁচাইতে হইব। তারা এই হুজুরের কথা মতো খাসি দেওয়ার পরে মোটামুটি তারপরে এটা বন্ধ হয়েছে। মোটামুটি এখনো তারা ঘর করতেছে, কাজল তার বউ নিয়ে আছে, কোনো সমস্যা নেই, তারা মোটামুটি স্বাভাবিক হয়েছে, আর কোনো সমস্যা নেই। এই ছিল আমার ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। এটা আমার এক ভাইয়ের কাছ থেকে শোনা। ওকে।
জি, আমার ভাইয়া তখন অ্যাম্বুলেন্সের চাকরি করতো। সে ডেলি ঢাকা মেডিকেল থেকে ৪-৫ বার, দিনে ৪-৫ বার করে ৪-৫টা মানে আর কি ট্যুর দিত আর কি। লাশ নিয়ে আসা যাওয়া করতো। তো সে একদিন একটা লাশ উড়েছে, এই ঘটনাটা সে আর কি আমাকে বলছে আর কি। তো সে যখন লাশ নিয়ে গেছে, লাশ নিয়ে যাইতেছে রাত্রেবেলা সে রওনা দেয় আর কি সন্ধ্যার পরে। তো রওনা দেওয়ার পর সে যখন প্রায় পৌঁছে গেছে আর কি, পৌঁছে যাওয়ার পর এক পর্যায়ে তাকে ফোন দেয় যার কাস্টমার, লাশের যে কাস্টমার ছিল তাদেরকে তারা সে তাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর সে বলে যে আমি তো পৌঁছে গেছি, তো আপনারা কোথায় আছেন আমাকে একটু জানান, আমি তাহলে আপনাদের বাড়িতে দিয়ে যাচ্ছি লাশটা। তো বলে যে আপনি আরেকটু সামনে আসেন, তাহলে আমরা আর কি দাঁড়ায় আছি লাশ নেওয়ার জন্য। তো এরপরে সে সামনে যাওয়া শুরু করে। সামনে যাওয়ার পরে দেখে যে একটা গলি পড়ে, সেই গলির ভিতরে ঢোকার পরে তারপর হঠাৎ করেই যেন সে পথ হারায় ফেলার পরে সে বুঝতেছে না এখন ডানে যাবে না বামে যাবে। তারপরে হঠাৎ করে দেখে যে, লক্ষ্য করে যে আমার পাশে, আমি গাড়িতে বসা, আমার লুকিং গ্লাস দিয়ে আমি দেখতেছি যে পিছনে সারি সারি কবরস্থান, কবরের পর কবর, সারি সারি কবর আর কি। পরে গ্লাসটা খুলে দেখে যে ডাইনেও কবর, বামেও কবর, সামনেও কবর। তো এই কি মুসিবতে পড়লাম আল্লাহ, হঠাৎ করে আমি ইয়াতে এসে পড়লাম কবরস্থানের ভিতরে। তারপর অনেক আল্লাপিল্লা করে গাড়ির ভিতরে কতক্ষণ বসেছিল। তারপর বলে যে না, ভয় পেলে চলবে না, আমার একটু বাইরে হতে হবে। তারপর DSLR ছিল এবং সিগারেট ছিল, 1 প্যাকেট সিগারেট নিয়ে সে বাইর হয়। বাইর হওয়ার পরে তারপর একের পর এক সিগারেট সে টানতেছে, একের পর এক সিগারেট টানতে শেষ করে ফেলার পরে তো এখন তার আর কিছু করার নেই। তারপর সে গাড়িতে ঢুকে যাওয়ার পরে সে অনেকক্ষণ আর কি বসেছিল আর কি, একটু ভীত সন্ত্রস্ত। তো তাদেরকে যে ফোন দিবে এই ওয়েও নাই, যে কাস্টমারদের কাছে যে ফোন দিবে লাশের কাস্টমার, এই ওয়েও নয়। দেখে যে নেটওয়ার্ক তার ডিসকানেক্টেড, এমন জায়গায় আসছে যে তার কোনো এই পাশে কোনো নেটওয়ার্কের যে ইয়াগুলা একটাও নাই। তো এক পর্যায়ে সে কি করে যে বসে থাকে ঘরে, গাড়ির ভিতরে বসে থাকার পর হঠাৎ করে দেখে যে গাড়িটা কে জানি উঠায় নিয়ে আচ্ছা ফালাই দিতেছে আর কি, গাড়িটারে ঝাঁকি মারতেছে। আরেকবার দেখে যে তার ইয়ার উপরে কি জানি আর কি একটা দুর্গন্ধময় আর কি, ওইটা গন্ধে বাঁচা যাইতেছে না, এত দুর্গন্ধ এটা দেখে। তারপর হঠাৎ করে দেখে যে সে ওই যে বাইর দিয়া কে জানি তারে গ্লাসে টোকাতে। তারপর আবার এরকম দেখে যে অনেকক্ষণ তারে জ্বালা যন্ত্রণা করে, প্রায় 3-4 ঘন্টার মতো। তার এমনি রাস্তায় তো 3-4 ঘন্টা লাগছে আসতে। তো এই কবরস্থানের ভিতরে তার মনে করেন যে অনেকক্ষণ সময় লাগলো, 3-4 ঘন্টার মতো তারে জ্বালানোর পরে সে দেখে হঠাৎ করে সামনে দিয়ে কে জানি যায় আসে, এরকম অবস্থা আর কি। তো আল্লাহ বিল্লাহ করতে তার ফজরটা কোনো মতে আর কি কাটে। ফজরটা যাওয়ার পরে তারপর দেখে যে হঠাৎ আলো আসতেছে। এটা সে ঘুমাই গেছিল আর কি, ঘুমাই যাওয়ার পর হঠাৎ আলোয় তার চোখ ঘুম ভাঙে আর কি। ঘুম ভাঙার পরে সে ওঠার পরে গেটটা খোলার পরে দেখে যে সে একটা মাঠের ভিতরে, একটা ঘরের ভিতরে সে আর কি ঢুকে গেছে আর কি। একটা মাঠের ভিতরে সে আর কি আছে, স্টেডিয়াম, সারি সারি মাইলের পর মাইল জমি আর কি এটার ভিতরে। আর দেখতেছে যে সে একটা একটা স্টেডিয়ামের ভিতরে, মাঠের ভিতরে সে আর কি ওখানে আর কি গাড়ি দাঁড় করে রাখছে। তো এরপরে কি করে সে আর কি একটা কাজ করলো, তাদেরকে ফোন দেওয়ার পরে তারপর বলে যে ইচ্ছা মতো গালিগালাজ করছে যে যারা কাস্টমার, যে আমরা জানাজা আজকেই দিতাম, আজকে ফজরের পরেই জানাজা হইতো তার, আপনি কই গেছেন, আপনার ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, আপনার ফোন বলে বন্ধ, এই সেই অনেক কিছু বলার পরে তারপর সে কি করে যে তারপর তাদেরকে এখন লোকেশনটা জানানোর পরে তারপর তাকে করে কি বলে যে তাদেরকে এই লাশটা আর কি দিয়ে আসার পরে তাকে করে এই যে তাকে আর কি বিদায় দেওয়ার পরে তারপর সে আর কি বাসায় সহি সালামতে পৌঁছতে পারে। এবং এরপরে তাদেরকে আর কি আলহামদুলিল্লাহ
ঠিকঠাক হয়ে যায়। এটা আমার প্রথম ঘটনা। অলরাইট, হ্যালো বন্ধুরা, আমাদের বুথ এফএমের গল্পগুলো আপনার কাছে কেমন লাগছে সেটা আমাদেরকে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম বলছি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি পাঠিয়েছেন কাতার থেকে রুহেল ভাই। মূলত ঘটনাটি রুহেল ভাইয়ের বন্ধুর সাথে ঘটা এবং তার ওয়াইফের সাথে ঘটা। তিনি তার বন্ধুর নাম এবং তার ওয়াইফের নাম বলতে নিষেধ করেছেন, তাই আমি তাদের ছদ্মনাম ব্যবহার করছি। তার বন্ধুর নাম ধরে নিলাম রাসেল এবং ওয়াইফের নাম ঈশিতা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি বেশ কয়েক বছর আগে, যখন ঈশিতা ক্লাস 10-এ পড়তো, তখন তাদের স্কুলে রাসেল ভাইয়ের সাথে তার পরিচয় হয় এবং ঈশিতা এবং রাসেল ভাই একে অপরকে পছন্দ করে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিন্তু ঈশিতাকে অন্য একটি ছেলে পছন্দ করে, কিন্তু ঈশিতা ওই ছেলেটাকে পছন্দ করে না। বারবার পছন্দ না করার কারণে ঈশিতার প্রতি রাগান্বিত হয়ে হিংসাবোধ থেকে ওই ছেলেটি একটি কবিরাজের কাছে গিয়ে এবং ঈশিতার চুল কোনো ক্রমে ম্যানেজ করে সে কবিরাজের কাছে গিয়ে তাকে তাবিজ করে বসে। তো তাবিজ করে কবিরাজের কথা মতো ঈশিতা যে রাস্তায় চলাচল করতো সেই রাস্তার কোনো এক পাশে তিনি ওই তাবিজের যে পুটলিটা তিনি ওই মাটির মাঝে গেড়ে আসে, পুঁতে আসে। তো এরপর থেকে যা হয়, ওই রাস্তা দিয়ে যখন ঈশিতা চলাচল করতে থাকতো তখনই তার গায়ের মধ্যে প্রচণ্ড জ্বালা পড়া হতো এবং ওই রাস্তা পার হয়ে তিনি যখন বাসায় যেতেন তখন তার এতটা জ্বালা পড়া হতো না। তবে ঈশিতা খুব শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং তার মাথা শুকিয়ে যাচ্ছিল এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ার সাথে সাথে তিনি অনেক অদ্ভুত মাঝে মাঝে স্বপ্ন দেখতেন। তো মাঝে মাঝে যেগুলো অদ্ভুত স্বপ্ন দেখতেন, তিনি দেখতেন হয়তো কেউ তাকে স্বপ্নে এসে ভয় দেখাচ্ছেন। তো দিনকে দিন তার স্বপ্নটি খুবই ভয়ানক হতে শুরু করে এবং একসময় তিনি রেগুলারই বাজে স্বপ্ন দেখতে থাকেন এবং তার মাথা একেবারে শুকিয়ে যাচ্ছিল এবং শরীরও শুকিয়ে যাচ্ছিল, চিকন হয়ে যাচ্ছিল আর কি। তিনি মাঝে মাঝে এবং রেগুলার যে স্বপ্নটা দেখতেন, তিনি দেখতেন যে একটি বৃদ্ধ মহিলা তাকে এসে বলছে যে তার মাথার চুল ফেরত দিতে। যদি সে তার মাথার চুল ফেরত না দেয় তাহলে সে ঈশিতাকে নিয়ে যাবে। তো তিনি স্বাভাবিকভাবে এটা প্রথমে ভালো মতো বিষয়টি মাথায় নেননি, তবে আস্তে আস্তে যখন দেখছিলেন তার শরীরের অবস্থার অবনতি হচ্ছিল তখন তিনি আস্তে আস্তে তার মা বাবাকে জানায়। তো বাবা মা বিষয়টিকে আসলে খুব সিরিয়াসলি যে নিয়েছেন তা না, তার বাবা মা ভেবেছেন হয়তো শারীরিক সমস্যা, তিনি অন্যান্য ব্যবস্থা নিয়েছেন। তো একবার তার বাবা রাতে ঘুমিয়েছিল এবং তার বাবা রাতে যে স্বপ্নটা দেখে যে তার মেয়ে তার পাশে বসে কান্না করতেছে। তার মেয়েকে যখন জিজ্ঞেস করে বলল যে মা তুই কেন কান্না করতেছিস, তার মেয়ে কোনো কথার উত্তর না দিয়ে সোজাসুজি বাসা থেকে বের হয়ে মেইন গেটের দিকে দৌড় দিল। তো তার বাবা তাকে ধরার জন্য মেইন গেটের দিকে দৌড়াতে থাকলো তার মেয়ের পিছু পিছু। তো তার বাবা যেটি দেখলেন যে তার মেয়েকে বিশাল একটি কালো অবয়ব দৈত্যের মতো তার মেয়েকে কামড় দিয়ে মুখে তুলে নিয়ে গেছে। তো তিনি স্বপ্নে এটা দেখার পর সাথে সাথে ঘুম থেকে উঠে গেলেন এবং ঘুম থেকে ওঠার পর তার স্ত্রীকে ডাক দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে তিনি তার মেয়ের রুমে গেলেন, গিয়ে দেখলেন তার মেয়ে ঘুমিয়ে আছে। তারপর তার বাবা বিষয়টাকে সিরিয়াসলি নিলেন এবং তার বাবা পরের দিন গিয়ে এলাকার যে আলেম ছিল সেই আলেমের সাথে কথা বলে। তো আলেম বলে যে সাধারণভাবে যে একদিন সময় চায় এবং পরের দিন তাকে জানাবে। তো পরের দিন সেই আলেম তার বাবাকে যেটা বলে যে তার মেয়ের উপর তাবিজ করা হয়েছে এবং যে তাবিজটা করেছে তাকে আপনার মেয়ে চেনে এবং যে তাবিজ করেছে সে নতুন নতুন তাবিজ করা শিখতেছে। তার মানে তার তাবিজ করার মাঝে কিছুটা ভুল ছিল, মানে নতুন নতুন শেখার কারণে সে পরিপূর্ণ সঠিকভাবে তাবিজটি করতে পারে নাই, যার কারণে একটু উল্টা রিয়াকশন দেখা দিছে। তো তার মেয়েকে যখন তার বাবা জিজ্ঞেস করে যে কোনো ছেলে তোকে পছন্দ করে কিনা, তো মেয়েটি বলল যে তার ক্লাসে একটি ছেলে ছিল
যে ছেলেটির নাম অমুক, সেই ছেলেটি তাকে পছন্দ করত। তো তার বাবা ছেলেটির নাম আলেমকে দেয়। ওই আলেম তারপরে বলে যে হ্যাঁ এই ছেলেটিই ব্ল্যাক ম্যাজিক করেছে, তাবিজ করেছে। তো এই কথা শোনার পর মেয়েটির বাবা সরাসরি গ্রামের মেম্বার, তারপর গ্রামের যে মুরব্বি ছিল তাদেরকে নিয়ে ওই ছেলের বাসায় চলে যায়। ওই ছেলের বাসায় যাওয়ার পরে ওই ছেলেকে এবং ছেলের বাবা মাকে সবার সামনে অপমান করে, এবং এক সময়ে ওই ছেলে বলতে বাধ্য হয় এবং স্বীকার করে যে হ্যাঁ সেই ছেলেটাই সে ব্ল্যাক ম্যাজিক করেছে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে ব্ল্যাক ম্যাজিক কোথায় করেছে। তো সে বললো যে রাস্তার ওই প্রান্তে আমি এক পুটলি গেড়ে ওর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে, ওর মধ্যে তাবিজ গাড়া আছে। তো স্বাভাবিকভাবে আলেম ওই রাস্তার প্রান্তে গিয়ে পুটলির মধ্যে ওই তাবিজটুকু নষ্ট করে ফেলে। তো এইভাবে তার আপাতত সমাপ্তি ঘটে। কিন্তু বিয়ের 3 মাস পরের কাহিনী। এই বিয়ে বলতে ঈশিতা এবং রাসেল ভাইয়ের মাঝখানে যে বিয়ে, রাসেল ভাইয়ের যে বিয়ে হয়, তো বিয়ে হওয়ার 3 মাসের মধ্যে কোনো ঘটনা ঘটে। কিন্তু 3 মাস যাওয়ার পরে একদিন রাসেল ভাই বাইরে থেকে আসলো। বাইরে থেকে আসার পর দেখলো যে তার স্ত্রী মাথায় চুল ছেড়ে এবং ঘোমটা ছাড়া বসে আছে। তো স্বাভাবিকভাবে রাসেল ভাই জিজ্ঞেস করলো যে তুমি কেন এভাবে বসে আছো? তো সাথে সাথে তার বউ উত্তর দিল যে আমি তোর জন্য বসে আছি, তোর অপেক্ষাতেই আছি। তো কণ্ঠ ছিল একটু ভয়াবহ এবং অন্য কণ্ঠের মতোই ছিল। তা রাসেল বলল যে তুমি এরকমভাবে ব্যবহার করতেছো, তোমার কথাবার্তা এরকম কেন? এই কথা বলার সাথে সাথেই ঈশিতা আপা যেটা করে সেটা হলো রাসেল ভাইকে গলা টিপে ধরে। গলা টিপে ধরার পর রাসেল ভাই স্বাভাবিকভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। ছাড়িয়ে দেওয়ার পরে ঈশিতাকে একটা ধাক্কা মারে। ধাক্কা মারার পরে ঈশিতা সাথে সাথে সেন্সলেস হয়ে যায় এবং রাসেল ভাই তার বাবা মাকে ডেকে ঈশিতাকে স্বাভাবিকভাবে সেন্স ফেরায় এবং তাকে পানি পোড়া দেওয়া হয়। স্বাভাবিকভাবে গ্রামের যে তাদের যে ইমাম সাহেব ছিল তার কাছ থেকে পানি পোড়া দেওয়া হয়। তো এরকমভাবে 2-1 দিন যাওয়ার পরে আবার একদিন রাতে রাসেল ভাই ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী নেই। সে ভাবছে হয়তো তার স্ত্রী বাথরুমে গেছে, কিন্তু 5-10 মিনিট পরে যখন দেখছে তার স্ত্রী তার বাসার মধ্যে আসছে না, তাই তিনি বাইর হয়ে গেলেন। যাওয়ার পর দেখেন যে কালো একটি বিড়াল উঠানের মধ্যে থেকে দৌড়ে পালিয়ে গেল। তো তিনি বুঝতে পারলেন যে তার স্ত্রী হয়তো কোনো সমস্যা হয়েছে। তিনি গিয়ে দেখেন তার স্ত্রী তাদের যে মুরগির ফার্ম ছিল, মুরগির ফার্মের পাশে যে পুকুর, সেই পুকুরের পাশে সেন্সলেস অবস্থায় পড়ে আছে। তো স্বাভাবিকভাবে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর তার সেন্স যখন ফেরে তখন তার স্বামী মানে রাসেল ভাই জিজ্ঞেস করলো যে তুমি ওইখানে কিভাবে গেলে, তোমার কি হয়েছিল? তার স্ত্রী বলে যে আমি ঘুমাচ্ছিলাম, মাঝখানে আমাকে ডাক দিল বাইরে থেকে। তো আমি গেটের বাইরে গিয়ে দেখি এক ভিক্ষুক তাকে বলতেছে যে আমার এই মিষ্টিটা তুই খা, তুই যদি এই মিষ্টিটা খাস তাইলে তোর উপকার হবে। তো সে যখন মিষ্টিটা খাইতে যাবে তখনই দেখলো যে ওইটা আর মিষ্টি না, ওইটা ছিল হচ্ছে ছাগলের যে কাটা মাথা থাকে, ওই ছাগলের কাটা মাথা, দাঁতের মধ্যে জিব্বা লাগানো, এই অবস্থা। তিনি ওই জিনিসটা কামড় দিতে নিয়েছিল আর কি। এইটা দেখার পরে তিনি চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দেওয়ার সাথে সাথে ওই বুড়ি মহিলা ওই ঈশিতা আপুর যে ওই চুলের মুঠি ধরে তাকে ওই নদীর পাড়ে পুকুরের পাড়ে তাকে নিয়ে যায়। ওই ফার্মের পাশে যে পুকুরটা ছিল, ওই পুকুরের পাশে নিয়ে যাওয়ার পরে তাকে মানে আহত করতে যাবে, কোনোভাবে বলির মতো দিতে যাবে, তখনই দেখলো যে 2জন জুব্বা পরা মানুষের মতো একটা অবয়ব তাকে ধরে ফেলে এবং ওই ভিক্ষুক দৌড়ে পালিয়ে যায় আর কি। তো এই ঘটনা শোনার পরে রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের বাবা মা একজন আলেমের কাছে যায় এবং আলেমের কাছে গিয়ে সব কথা খুলে বলে। কাহিনী শোনার পর আলেম বলল যে দিন পরে সে তার বাসায় যাবে, তারপর যা ব্যবস্থা করার সে করবে। তো এই 2 দিনের মধ্যে একটা রাতে তার স্বামী স্বপ্নে দেখলেন যে একটা কালো সাপ তাদের ঘরের মধ্যে এসে তার স্ত্রীর পাশে ফনা তুলে কামড় মারতে যাবে। এমন অবস্থায় তার স্বামীর স্বপ্ন ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে যায়। তো ঘুম থেকে উঠে যায় তিনি স্বপ্নে যেটা দেখতেছিলেন এটা বাস্তবে দেখলেন যে আসলে একটা কালো সাপ তার স্ত্রীর পাশে ফনা তুলে আসে এবং তার স্বামীকে দেখে এটা দ্রুত পালিয়ে যায় আর কি। তার পরের দিন হুজুর আসে। তো হুজুর আসার পরে যেটা বলল যে সেই যে ক্লাস 10-এ থাকা অবস্থায় একটা ছেলে ঈশিতাকে পছন্দ করত, ওই ছেলেটি প্রথমবার তাকে তাবিজ করেছিল। প্রথমবার তাবিজ করার পরে ঈশিতাপুর যে মা বাবা ছিল, ওই ঈশিতাপুর বাবা মা যখন ওই ছেলের বাবা মাকে গিয়ে অপমান করে, সেহেতু ওই ছেলেটি
আবার ওই ক্ষোভ বশত আবার একজন সাপুরে তান্ত্রিকের কাছে যায়। ওই সাপুরে তান্ত্রিকের কাছে গিয়ে ওই মেয়েটিকে মেরে ফেলার জন্য তাবিজ করে, এবং সাপুরে তান্ত্রিক একটি বাজে জিন এবং শয়তান জিন ওই মেয়েটির পিছে লাগিয়ে দেয়, এবং ওই শয়তান জিন ওই ভিক্ষুকের বেশ ধরে যখন ঈশিতা আবুকে ওই পুকুরের পাড়ে নিয়ে এসেছিল এবং তাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন পুকুরের অপর প্রান্তে থাকতো দুইটা ভালো জিন। ওই দুইটা ভালো জিন দেখে ওই ঈশিতা আবুকে বাঁচানোর জন্য, সাহায্য করার জন্য এগিয়ে আসে, এবং তাদের আশা দেখে ওই শয়তান জিন পালিয়ে যায়। এইসব কাহিনী বলার পরে ওই আলেম ছিল, ওই আলেম ঈশিতা আপুকে দেখাশোনা করে এবং তাকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় যা যা প্রসেসিং করার দরকার তিনি করেন এবং এক পর্যায়ে আর ঈশিতা আপুর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি। এই ছিল ঘটনা। ভালো লাগলে ভাই প্রচার করবেন।